আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে একটি কোঠা বাড়ির ইতিহাস। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস। সন 1240 সাল, সকালবেলা, কাল দোল পূর্ণিমা। কালীপদ চৌধুরী ব্যস্ত হইয়া উঠিয়াছেন। খই দই খাইয়া তিনি এখনই রওনা হইবেন। অক্ষয় মিস্ত্রিকে ডাকিয়া আনিয়া কোঠাঘরের আনুমানিক ব্যয় ঠিক করিতে হইবে। রামতারণ বাড়ুজ্যে কেষ্টনগর কোর্টের নকলন বিষ। গ্রামে অগাধ পয়সা প্রতিপত্তি, 2 পয়সা করিয়াছেন, গোলাপালা জমি জমাও আছে। ছুটিতে রামতারণ বাড়ি আসিয়াছেন। চণ্ডীমণ্ডপে বসিয়া তামাক টানিতেছেন সকালবেলা। কালীপদ চৌধুরীকে দেখিয়া কহিলেন, কোথায় চললে হে? আগে কাকা, অক্ষয় মিস্ত্রিকে একবার ডাকতে যাচ্ছি। কেন হে? অক্ষয় মিস্ত্রিকে দিয়ে কি হবে তোমার? কালীপদ আসিয়া বসিলেন চণ্ডীমণ্ডপের দাওয়ায়। বাহ, এবার মিছরে গাছটাতে খুব বোল হয়েছে দেখছি। বসন্তের সকাল, একটু একটু ঠান্ডা বাতাস বহিতেছে, আম্র মুকুলের সুমিষ্ট সৌরভে ভরপুর। রামতারণ বললেন, আরেকবার বোল হয়েছিল, ভালো, কুয়াশাতে সব ঝাই পড়ে গেল। দেখো এবছর কি হয়। বোল তো ভালোই হয়েছে, সবে টিকে থাকলে হলো। বসো বাবা। এই সময় রামতারণের ভাইজি একটা কাঁসার সাগরিতে চাল ভাজা, নারকোল কোড়া, অনেকটা গুড় লইয়া আসিয়া বলিল, জ্যাঠামশাই খাবার খান। রামতারণ ব্যস্ত হইয়া বললেন, ও শৈলী, এই তোর কালীপদ দাদা এসছে রে, বাড়ি গিয়ে তোর জ্যাঠাইমাকে বল গে। কালীপদ বললেন, না না কাকা, আমি এইমাত্র খই দই খেয়ে বেরিয়েছি। আমায় যেতে হবে পুরপাড়া, অক্ষয় মিস্ত্রির বাড়িতে পাওয়া দরকারই দরকার। আমি উঠি। না না, বসো, দুটো চাল ভাজা খেলে তোমার মতন ছেলে ছোকরা মানুষের আর অক্ষিদে হবে না। যা শৈলী, নিয়ে আয় তো, ভালো করে ভালো হয়ে উঠে বসো না। তুমি আজকাল এই জমিদারি সেরেস্তার কাজ করছো তো? আগে হ্যাঁ। একটু পরে শৈলী আরেক বাটি চাল ভাজা গুড় লইয়া আসিয়া কালীপদর সামনে রাখিয়া চলিয়া গেল। যে সময়ের কথা বলিতেছি তখন পল্লীগ্রামে অবিবাহিত কিশোরী মেয়েকে গ্রামের তরুণ যুবক প্রতিবেশীর সহিত গুরুজনের সম্মুখে কথাবার্তা বলিতে পারিত না। শৈলী এই মেয়েটি বেশ স্বাস্থ্যবতী, দেখতে শুনতে ভালো, ফর্সা রং। চাহিয়া দেখিবা মাত্র 2-1 কথা কহিবার ইচ্ছা থাকিলেও কালীপদ সামলাইয়া গেলেন। রামতারণ জিজ্ঞাসা করলেন, তারপর অক্ষয় মিস্ত্রির কাছে কি মনে করে? হ্যাঁ, 2টো পাকা ঘর করবো ভাবছি কাকা। রামতারণ একটু বিস্মিত না হইয়া পারিলেন না। সেদিনকার ছেলে কালীপদ, ওর বাবা পয়সা রাখিয়া যায় নাই মৃত্যুকালে। একটি অবিবাহিতা ভগ্নী ও বিধবা মা লইয়া ওর সংসার। আজ 8-10 বৎসর কি করিয়া চলিয়াছে, রামতারণ বাড়ুজ্যে তাহার খবর রাখা আবশ্যক মনে করেন নাই। কিন্তু সেই কালীপদ আজ তাহার পৈতৃক আমলের চুচলা খড়ের ঘর ছাড়িয়া পাকা বাড়িতে বাস করিবার স্পর্ধা করিতেছে। এত পয়সা ছোড়ার হাতে আসলো কিভাবে? রামতারণ বলিলেন, আচ্ছা কাকা, আপনি বলতে পারেন, মাত্র 2খানা ঘর, জানলা দরজা, সামনে একটু রোয়াক, এতে কত খরচ পড়তে পারে? তাই বলতে যাচ্ছিলাম অক্ষয় মিস্ত্রির কাছে। আপনার আজ পেলে আর অত দূরে যায়নি। তাই যদি বলেন। আচ্ছা দাঁড়াও, কাগজ কলম নিয়ে বসতে হচ্ছে। আনি। কাগজ কলম আনিয়া হিসাব জুড়িয়া দেখা গেল 800 টাকার কমে ওই রকম ছোট বাড়ি তৈয়ারি হয় না। সব জিনিসের দাম বেশি। ইটের হাজার 7 টাকা, 10.5 আনা সিমেন্টের বস্তা, রাজমিস্ত্রির মজুরি 10 আনা, পেটেল মজুরের 4 আনা হইতে 5 আনা। রামতারণ ভাবিয়াছিলেন খরচের হিসাব পাইলে ছোড়ার চুলবুলুনি ভাঙিয়া যাইবে, কিন্তু তা দেখা গেল তা নহে। ছোড়া দমিল না, বরং বলিল, 800 টাকা তো না হয় 100 টাকা এদিক ওদিক হতে পারে, কি বলেন? তাহলে পাঁজি দেখে একটা শুভ দিন দেখে দিন কাকা, সূত্র ফেলা যাক। রামতারণ বলিলেন, তা একদিন দেখো ক্ষণ,
কোঠা করছো, বড় আনন্দের কথা। তোমাদের উন্নতি দেখলে বড় মনে আনন্দ হয় বাবা। তোমাদের উন্নতি দেখলে মনে বড়ই আনন্দ হয় বাবা। আহা, আর যদি তোমার বাবা বেঁচে থাকতেন, তা সব ভাগ্য ভাগ্য। কালীপদ রামতরণ বাড়ুজ্যের পদধূলি লইয়া বলিলেন, আপনি আশীর্বাদ করুন কাকা, যেন মাকে অন্তত কোঠা করে শোয়াতে পারি। আপনাদের আশীর্বাদ থাকুক। হবে হবে বাবা, হবে বই কি। তবে 1000 টাকা ট্যাকে গুজে তারপর কাজে হাত দিও। দেখো যেন অর্ধেক হয়ে না পড়ে থাকে। বড় শক্ত কাজ, ছেলে মানুষ কিনা তাই বলছি। আগে আপনার সঙ্গে পরামর্শ করেই সব করব। আমার আর কে আছে আপনাদের 5 জন ছাড়া? কত কষ্টে মানুষ হয়েছি বাবা মারা যাবার পরে, সবই তো জানেন। কোনোদিন খাওয়া জুটেছে, কোনোদিন খাওয়া জোটেনি। ছেঁড়া কাপড় তালি দিয়ে মায়ে পয়ে পড়েছি, দুধ ঘির মুখ দেখিনি কোনোদিন। হ্যাঁ 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 হে, তোমার ভগ্নিটি তো প্রায় 11 বছরে পড়লো, আর তো ঘরে রাখা যায় না। এবারের একটা বিয়ের জোগাড় করো। পল্লীগ্রাম জায়গা, লোকে কি বলবে বলবে না, লোকে কি বলবে না বলবে। বাড়ি না হয় 2-1 বছর পরে করো, আগে ভগ্নির বিবাহ আগে দাও। তাও সন্ধান দেখেছি কাকা, ও বেলা এসে বলবো ক্ষণ। আচ্ছা তাহলে উঠি তাহলে এখন। কালীপদ চৌধুরী চলিয়া গেলেন। রামতারণ বাড়ুজ্যে সকালটা মাটি হইয়া গেল। না না, আজ আর কোনো কাজ করা চলবে না। কি কুক্ষণে তিনি চণ্ডীমণ্ডপে তামাক খাইতে বসিয়েছিলেন। রামতারণ বাড়ুজ্যে অন্যভাবে 2-1 বার বাধা দেওয়ার চেষ্টা করিয়াছিলেন। একবার মিস্ত্রিদের কাজ করা বন্ধ করিবার চেষ্টা করিয়াছিলেন, আর একবার অন্য কি একটা কাজ করিয়াছিলেন, কিন্তু কালীপদ চৌধুরীর কোঠা বাড়ি তাহাতে বন্ধ হয়ে থাকে নাই। অবশেষে যেদিন সুন্দর 2 কুঠারি পাকা ঘর নির্মাণ শেষ করিয়া কালীপদ চৌধুরী গৃহপ্রবেশ উপলক্ষে গ্রামের ব্রাহ্মণদের নিমন্ত্রণ করলেন, বাস্তু পূজা এবং সত্যনারায়ণের সিন্নির আয়োজন করলেন, রামতরণ সেদিন তাহার কর্মস্থলের গোয়ারিতে, বংশের প্রথম কোঠা বাড়ি। কালীপদ চৌধুরীর মা সেই রাত্রিরে ওই ঘরে প্রথম শুইলেন। জ্যোৎস্না রাত্রি, বর্ষাকাল। মনে পড়ল এই বর্ষার দিনে খড়ের ঘরে জল পড়ত মটকা দিয়ে। গরিব স্বামী, সে কখনো দুঃখ ঘুচাইতে পারে নাই। আজ উপযুক্ত ছেলে, সে ঘরের চালার জায়গায় পাকা ঘর তুলেছে। আজ যদি তিনি বাঁচিয়া থাকিতেন, জগদম্মা দেবী সে রাত্রে আদৌ ঘুমাইতে পারিলেন না। দৌড় জানলায় নতুন রং মাখানো হইয়াছে, রংটা বড়ই উৎকট। একবার সেই গন্ধটা মনে পরম আনন্দ বহন করিয়া আনে। চোখ বুজিয়া থাকতে থাকতে মাঝে মাঝে চোখ খুলিয়ে ঘরের চারিধারে চাহিয়া দেখেন, না, পাকা ঘরই বটে। ওই তো কড়িকাঠ, ওই তো পাকা চুনকাম করা দেওয়াল, ওই তো সেই রঙের উৎকট গন্ধটা। স্বপ্ন নয়, সত্যি কোঠা ঘরেই শুইয়া আছেন বটে। এই দিনটা হইতে কালীপদ চৌধুরী গ্রামের মধ্যে মাতব্বর হইয়া উঠিলেন। রামতারণের প্রতিদ্বন্দ্বী তিনি চাহেন না, কিন্তু গ্রামের লোক সালিশ মীমাংসা ইত্যাদি কার্যে তাহার সাহায্য চাইতে লাগিল। বারোয়ারির চাঁদা আদায়ের ভার তাহার ওপর আসিয়া পড়িতে লাগিল। ক্রমে কালীপদ চৌধুরীর অবস্থা আরও ভালো হইয়া উঠিল। তিনি কাছারির নাইবি পদে পাকাপোক্তভাবে বহাল হইয়া সুখ্যাতির সহিত উক্ত কার্য করিতে লাগিলেন। মাসিক মাহিনা 20 টাকা বটে, কিন্তু রোজগার করিতেন 60-70 টাকা। সে সময় 9 শিকা উৎকৃষ্ট বালামের চাউলের মন, 10 আনা গব্য ঘৃতের শের, 16 আনা খাঁটি দুগ্ধ টাকায় একটা 2-3 সের ওজনের রহিত মৎস্যের দাম বড় জোরে 1 টাকা। সে সময় কালীপদ চৌধুরী গ্রামের মধ্যে অবস্থাপন্ন মাতাব্বর গৃহস্থ বলিয়া গণ্য কেন না হইবেন। বেলপুকুরের মহিমাচরণ গাঙ্গুলির কনিষ্ঠা কন্যা হৈমবতীর সঙ্গে কালীপদ চৌধুরীর শুভ বিবাহ হইল। লক্ষ্মী যখন আসেন, কোন দিক দিয়ে আসেন বোঝা যায় না। এই বিবাহের পর হইতে কালীচরণ চৌধুরীর অবস্থা খুব ভালো হতে লাগিল। রামতারণ বাড়ুজ্যে বৃদ্ধ হইয়া কার্যে অবসর গ্রহণ করিলেন। নকলন বিষের কাজে পেনশন নাই। তার অবস্থা পূর্বাপেক্ষা খারাপ হইয়া পড়িল।
তবে একেবারে গরিব হইয়া তিনি কোনো দিন পড়েন নাই, কারণ হুঁশিয়ার রামতরণ অনেক জায়গায় জমি করিয়া লইয়াছিলেন। বছরের ধান গোলায় মজুদ থাকতো। কালীপদ চৌধুরীর একটি ছেলে, 3টি মেয়ে। ছেলেটি গ্রাম্য পাঠশালায় পড়িবার পরে কিছুদিন বাড়ি বসিয়া জমিদারি সেরেস্তার কার্য শিখিতেছিল, কিন্তু এক বন্ধুর পরামর্শে তাহাকে দূরবর্তী মহকুমায় ইংরেজি স্কুলে ভর্তি করে দেওয়া হলো। ইংরেজি লেখাপড়ার চাল তখন গ্রামে প্রবেশ করিয়াছে। 2-3টা ছেলে এন্ট্রান্স পাস করিয়াছে। রামতারণ বাড়ুজ্যের বড় নাতি তাহাদের অন্যতম। 1280 সাল। কালীপদ চৌধুরীর ছেলে সুকুমার চৌধুরী দেশেই হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে 2 পয়সা উপার্জন করিতেছে। কালীপদ চৌধুরীর বয়স 64-র কোঠায় ঠেকিয়াছে। রামতারণ বাড়ুজ্যে অতি বৃদ্ধ অবস্থায় এখনো বাঁচিয়া আছে, তবে নড়িয়া চড়িয়া বেড়াইবার আর ক্ষমতা নাই। তার ছেলেরা চাকুরি করিতেছে। আবার বাড়ি হইবে। সুকুমারের সময় নাই, সে পশারওয়ালা ডাক্তার। বৃদ্ধ কালীপদ চৌধুরী ছোটাছুটি করিয়া বেড়াইতেছেন। কোথায় চুন, কোথায় সিমেন্ট। বড় 2টো সেগুন গাছ কাটাইয়াছেন সর্বপরামানিকের বাগানে। মুর্শিদাবাদ হইতে করাত টানিবার মিস্ত্রি আর ছুতার মিস্ত্রি আনাইয়া সেই বাগানে কাঠ চেরাই এবং দরজা, জানলা, কড়িবর্গা ইত্যাদি তৈরি হইতেছে। ছেলে বাড়ি দোতলা করিবে, পূজার দালান তৈরি করবে, পুকুর কাটাইবে। বৃদ্ধের উৎসাহের সীমা নাই। অতি বৃদ্ধ রামতারণ 89 বছর বয়সে বলিলে, কে? এই কাকা, আমি কালীপদ। এসো এসো বাবা, কি মনে করে? শুনলাম আপনি নাকি কখনো পুরনো কড়ি বিক্রি করবেন। কার বাড়ি? আগে বাড়ি না, কড়ি, ঘরের কড়ি বিক্রি আছে শুনলাম আপনার এখানে। কেন? সুকুমার বাড়িটা দোতলা করবে আর বলছে পুজোর দালান করবে সঙ্গে সঙ্গে। মহামায়ার কৃপা সবই। যদি তাকে এবার আনা যায়। আর আমার তো এখন গেলেই হয়। আপনাদের কোলে পিঠে মানুষ হলাম, আমরাই বুড়ো হয়ে গেলাম। এখন ওদের সব। নাতি দুটো আছে ধুলো গুঁড়ো বংশের। আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন, ওরা যেন মানুষ হয়ে বংশের নাম রাখে। বসো বসো বাবা। সুকুমার হীরের টুকরো ছেলে, তা বাড়ি করবে বই কি। 2 পয়সা রোজগার করছে। আর আমার এই বাদুরগুলো দেখো না, দেখো মানুষ হলো না। পুরনো কড়ি আছে, হ্যাঁ নিয়ে যাও। ও আমার ওই সেই পৈতৃক আমলের বাড়ির কড়ি, নিয়ে যাও। দর একটা যা হয় ঠিক করে দেব। কালীপদ বিদায় লইলে রামতারণ বাড়ুজ্যে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। খাইতে পাইত না ওই কালীপদ চৌধুরী। ওর মা লোকের বাড়িতে রাঁধুনির কাজ করিয়া ছেলেকে মানুষ করিয়াছিল। তিনি তো সব জানেন। আজ তাহার ছেলে দোতলা কোঠা তুলিতেছে, আবার পূজার দালান তুলিয়া দুর্গোৎসব করিবে বলিয়া শাসাইয়া গেল। সবই অদৃষ্ট। 3 মাসের মধ্যে সুকুমারদের দোতলা বাড়ি উঠিল বিস্তর ছুটাছুটির পরে। একখানা মনের মতো বাড়ি তুলিতে সোজা হাঙ্গামা নয়। চুন, সুরকি, ইট, কাঠ জোগাড় করিতেও প্রায় 3 মাস। এই 3 মাস পিতাপুত্রের সময়ে স্নান হয় নাই, সময়ে আহার হয় নাই। খুব ধুমধামে গৃহপ্রবেশ হইল। রামতারণ বাড়ুজ্যে চিড়ে দইয়ের ফলার করিয়া গেলেন। আবার সেই আশ্বিন মাসে সুকুমারদের বাড়িতে এই প্রথম দুর্গোৎসবে খিচুড়ি মাংস খাইলেন, কবির গান শুনিলেন। এত পরপর এত আঘাত বোধ হয় অতিবৃদ্ধ রামতারণের সহ্য হইল না। সেই অগ্রহাণে শীতকালে সামান্য 2 দিনের জ্বরে তাহার দেহান্ত ঘটিল। সুকুমার পৈতৃক ভিটাতেই দোতলা উঠাইয়াছিলেন। তার পিতা প্রথম যৌবনে সর্বপ্রথম যে একতলা ক্ষুদ্র বাড়িটা তোলেন ভিটাতে, সে বাড়িটা একসময় রামতারণ বাড়ুজ্যের মনে কত ঈর্ষার সঞ্চার করিয়াছিল। সেই বাড়িটার আদর কমিয়া গেল। দোতলা বাড়ির পিছনে সেটা অনাদৃত অবস্থায় জিনিসপত্র রাখিবার ভাড়ার ঘর এবং 2-1 আশ্রিতা দুঃসম্পর্কীয় আত্মীয়দের শয়ন ঘর হিসাবে ব্যবহৃত হতে লাগলো। হ্যাঁ, কেবল একটি কথা, বাড়িতে সত্যনারায়ণ পূজা বা সিন্নি বিতরণ করা হইলে তাহা ওই পুরনো কোঠা বাড়িতেই হইয়া থাকে। সুকুমার ডাক্তার হিসেবে নাম করিল ভালো। অনেক দূর হইতে লোকে রোগী দেখাইতে আসে। যারা আসে তাহারা একবার ডাক্তারের নতুন দোতলা বাড়ি দেখিয়া যায়। পূজার দালান তো গ্রামের মোটে ওই একটি।
দুর্গোৎসবও ডাক্তার বাড়ি ছাড়া আর কোথাও হয় না। সুকুমারের দুই সংসার। প্রথম পক্ষের কোনো সন্তানাদি হয় নাই, দ্বিতীয় পক্ষের স্ত্রীর পরপর 4-5টি ছেলে মেয়ে হইল। লোকে যে অনেক সময় গল্প করে নিঃসন্তান প্রথমা স্ত্রী স্বামীর বংশ রক্ষার জন্য নিজের স্বামীর বিবাহের ব্যবস্থা করে, সুকুমারের জীবনে তাহাই সত্য বাস্তবে পরিণত হইয়াছে। সুকুমারের প্রথম স্ত্রী তরুবালা পরমা সুন্দরী। অনেক খুঁজিয়া পাতিয়া কালীপদ চৌধুরী পুত্রের বিবাহ দিয়াছিলেন। বিবাহের পর 10 বৎসর কাটিয়া গেল, সন্তান সন্ততি বংশে একটু আসিল না। সুন্দরী তরুবালার রূপ ফাটিয়া পড়িতেছে। খিড়কিতেই কালীপদ শখ করিয়া পুকুর কাটিয়া ঘাট বাঁধাইয়াছিলেন। পুকুর ঘাটে যখন বড় বউ নামিতে যায়, ঘাট আলো করে রূপে। সেদিন রাত্রে তরুবালা স্বামীকে বলিল, একটা কথা রাখতে হবে। কি কথা? বলো, রাখবে? না শুনে আর কি করি বলো। তোমার আবার বিয়ে দেব। হ্যাঁ, একটা কথার মতো কথা বটে। একটা কেন, দুটো দাও। ও চালাকি রাখো, মেয়ে দেখে রেখেছি। ছেলে পুলে না হলে বংশ থাকবে কি করে? পয়সা করি রোজগার করছো কার জন্য? কথাটা সত্যি ভেবে দেখিনি। না, বিয়ে করার দরকার হয়ে পড়েছে দেখছি। তুমি যতই চালাকি করো, আমি কিন্তু জানি বাবার মন খুব খারাপ। বংশে বাতি দিতে কেউ না থাকলে তার মন খারাপ হবারই কথা। ওসব তোমার মনের কথা। নিশ্চয়ই। তুমি কি ভাবো আমি ঠাট্টা করছি? সুকুমার সেবার কথাটা যত ঠাট্টা করিয়া উড়াইয়া দিয়েছিল, অবশেষে পুনর্বার বিবাহ তাহাকে করতেই হলো। দ্বিতীয় স্ত্রীর নাম নীরজা সুন্দরী। দেখিতে নিতান্ত মন্দ নয়, বেশ স্বাস্থ্যবোধী, শান্ত স্বভাবের। বিবাহের 3 বৎসর পরে একটি কন্যা, আরো 2 বৎসর পরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করিয়া ডাক্তার বাড়ি আলো করিল। তরুবলা সর্বদাই দোতলার ঘরে ছেলেটিকে লইয়া বসিয়া থাকে। কেউ আসিলে গর্বের সঙ্গে বলে, এই দেখো পিসি, আমার ছেলে। একবার একটি মন্থরা জুটিয়াছিল। সে বুড়ির পাশের বাড়ির শ্যামাপদ বাড়ুজ্যের মা। বড়লোকের বউ তরুবালার খোসামত করিয়া কখনো দুধ, কখনো পাটালি, কখনো একখানা নতুন কাপড়, কখনো বা 1 কাঠা সোনামুগের ডাল হাতাইয়া যাইত। সেদিন তরুবালা এমন বলিতেই বুড়ি বলিল, হা, বড় বৌমার যা কাণ্ড। তরুবালা বলিল, কেন খুড়িমা, কেন খুড়িমা? সতীনের পো দেখা পেয়েছি, নিজের ছেলের সোয়াদ তো পেলে না। আহা মা, দুধের সোয়াদ কি ঘোলে মেটে? কেন? আহা হা মা, তোমার মুখের দিকে চাইলে কষ্ট হয়। কথায় বলে সতীন কাটা, তার খোকা, তাতে তোমার কি? তোমার তাতে কি? বড় হয়ে কি তোমার ভালো চোখে দেখবে? সেই দিন হইতে তরুবালা তাহাকে এড়াইয়া চলিল। ক্রমে নীরজা সুন্দরী আরও 3টি পুত্র সন্তানের জননী হইল। কনিষ্ঠ পুত্রটি লেখাপড়ায় ভালো হইয়া উঠিল, সব পরীক্ষায় বৃত্তি পায়, সব বিষয় সমান জানে শোনে। গ্রামের মধ্যে অমন ছেলে দেখা না ইতিপূর্বে। বৃদ্ধ কালীপদ তো নাতিকে পলকে হারায়, এমনি অবস্থা। নাতির কথা সকলকে গর্ব করিয়া বলিয়া বেড়ায়। নাতির কথা সকলকে গর্ব করিয়া বলিয়া না বেড়াইলে তার দিনই কাটে না। এ বৎসর ছেলেটি এন্ট্রান্স পাস করিয়া পরীক্ষায় বৃত্তি পাইল। সুকুমারের প্রথমা পত্নী তরুবালার সেবার বৈশাখ মাসে স্বামীর পায়ে মাথা রাখিয়া সৎ ছেলে মেয়েগুলোকে কাঁদাইয়া অকালে স্বর্গরোহণ করিল। তরুবালার মৃত্যুতে গ্রামের এমন কোনো লোক ছিল না যে চোখের জল ফেলে নাই। 1310 সালের বৈশাখ মাস ছিল সেটা। তারপর অনেক দিন কাটিয়া গেল, বড় সুখ দুঃখের ঝড় বহিয়া গেল সংসারের ওপর দিয়ে। সুকুমারের ছেলে অনাথ বন্ধু ফাইন্যান্স ডিপার্টমেন্টে ভালো চাকরি পাইয়া দিল্লি চলিয়া গেল। অন্য দুটো ছেলের মধ্যে একটি উকিল, অন্যটি ডাক্তার হইয়া কলিকাতায় প্র্যাকটিস শুরু করিয়া দিল। কারণ দেশে নিজের বাবা পসারওয়ালা ডাক্তার, ডাক্তারি শিখিয়া ছেলে সেখানে বসিলে কোনো লাভ নাই। সুকুমার ভাবিল, অনেক দিন হইতেই কলিকাতায় ডাক্তারি প্র্যাকটিস করবার যে শখটা ছিল, তার নিজের ছেলের মধ্যে দিয়ে সেটা সার্থক করে তোলা যাক। কালীপদও এখন অতি বৃদ্ধ, বিশেষ নড়িতে চড়িতে পারে না। নাত বউয়েরা সেবা করলে খুব ভালো লাগিত বৃদ্ধের, কিন্তু একাল পড়িয়া গিয়াছে। নাত বউয়েরা স্বামীদের সঙ্গে বাসায় বাসায় ঘোরে। যদি কোনো নাত বউ কখনো আসে গ্রামের বাড়িতে এই 1-2 সপ্তাহের জন্য, কালীপদ তাহাকে পাইয়া বসেন।
যত গল্প তাহাদের সঙ্গে। সে বেচারি কাজ করিতে দিবে না, তাহার নিজের ছেলেপুলেদের তদারক করতে দিবে না। কেবল বসিবে, কেবল বলিবেন, বসো বসো দিদি, এই শোনো, তোমার শ্বশুর যখন ছোট ছিল। অর্থাৎ কেবলই সুকুমারের গল্প। বৃদ্ধ বললেন, বুঝলে দিদি, সুকুমার আমার বংশের চূড়ো। তারপর বললেন, আগের এই ভিটেটা ছিল খড়ের ঘর। তিনি হাতে সামান্য কিছু জমিয়ে পুরনো কোঠা ঘরটা করেন। 2 কুঠুরি, 2 ছোট্ট বারান্দা। সে কি আনন্দ উৎসাহে দিন গিয়েছে। চিরদিনের খড়ের ঘর গুছিয়ে প্রথম পাকা বাড়ি করার আনন্দ, গ্রামের লোকের চোখে প্রথম বড় হওয়া, অনেক লোকের প্রশংসা, অনেক লোকের ঈর্ষা অর্জন করা। জীবনে একটা কিছু করা হলো এই প্রথম, বংশের প্রথম কোঠা বাড়ি। তোমার দিদি শাশুড়ি বুঝলে, আজ যদি বেঁচে থাকতো। নাতবউ ঠাট্টা করিয়া বলে, কোন পক্ষের কথা বলছেন দাদু? আপনাদের সময় তো নাকি। ও সে কি আবার, ও হ্যাঁ, তা এই পক্ষে এক পক্ষেই ছিল, এখন আর এক পক্ষ হয়েছে। এমন টুকটুকে বলিয়া নাতবউয়ের গাল টিপিয়া দিল। নাতবউ বলল, ও দাদু, এবার চলুন আমাদের বাসায় নিয়ে যাব আপনাকে। না দিদি, সে বয়স কি আর আছে, এখন গাড়িতে উঠতে নামতে ভয় হয়। তারপর অনেক বছর কাটিয়া গেল। 1340 সাল। স্বর্গত কালীপদ চৌধুরীর পৌত্র অনাথ বন্ধু এখন ফাইন্যান্স ডিপার্টমেন্টে বড় চাকুরে। পেনশন লইবার সময় এখনো হয় নাই, তবে খুব বেশি দেরিও নাই। বড় ছেলেটি ডেপুটি ম্যাজিস্ট্রেট, অন্য 2 ছেলে এখনো ছাত্র। অনাথ বন্ধুর পিতা সুকুমার এখন বৃদ্ধ। ছেলেরা এখন তাহাকে কেউ ডাক্তারি করিতে দেয় না। লেক রোডের ধারে হাল ফ্যাশনের তেতলা বাড়ি সম্পত্তি শেষ হইয়াছে। 2 ছেলের নামে পাশের কয়েক কাঠা জমি অনাথ বন্ধু কিনিয়া রাখিয়াছিলেন, আজ বছর 10 আগে এক দালাল বন্ধুর সাহায্য নিয়ে। গৃহপ্রবেশের দিন বড় বড় চাকুরে, এমনকি কয়েকজন সাহেব শুভ নিমন্ত্রিত হইয়া আসিলেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালোই হল। অনাথ বন্ধুর প্রতিজ্ঞা ছিল কলকাতায় বাড়ি না করিয়া বড় ছেলের বিবাহ দেবেন না, নতুবা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ডেপুটি ম্যাজিস্ট্রেটের পুত্রের বিবাহের সম্বন্ধ কত বড় বড় ঘর হইতে আসিয়াছিল। একবার বাদুর বাগানের বিখ্যাত গাঙ্গুলি পরিবারের মেয়ের সহিত শুভ দিনে পুত্রের বিবাহ দিয়া অনাথ বন্ধু হাঁপ ছাড়িয়া বাঁচিলেন। বৃদ্ধ সুকুমার ডাক্তার সেই উপলক্ষে দেশের বাড়ি হইতে সেই যে কলকাতার বাড়িতে আসিয়াছিলেন, আর ফিরিয়া যান নাই। ছেলেরা যাইতেই দেন নাই। নববিবাহিত পৌত্র অরুণ বলিল, এ বাড়ি কেমন হয়েছে দাদু? বৃদ্ধ সুকুমার বলিলেন, বেশ হয়েছে, চমৎকার। তা আর তুমি কিন্তু দেশে ফিরো না, সেখানে ম্যালেরিয়া, মশা। তা বটে, তা বটে, তবেটাকে আবার কি শুনি দাদু? আমার সঙ্গে চলো। আমার সেখানে শীতলক্ষা নদীর ধারে চমৎকার কোয়ার্টার্স। বেশ বেশ। হ্যাঁ দাদু, হাকিমি করে এসে সন্ধ্যাবেলা এতদিন কি করতিস? আজ না হয় নাতবউ হলো। কেন, পাশেই তো টেনিস কোর্ট। জেলখানার পাশেই সরকারি ডাক্তার খুরশেদ আলী, 2nd অফিসার, সার্কেল অফিসার দত্ত, জুট অফিসার আব্দুল সোভান, সবাই টেনিস খেলি। তোমার নাতবউয়ের অভাব অনুভূতি হয়নি এতদিন। চলো দাদু আমার সঙ্গে। গা ছেড়ে যেতে ইচ্ছে করে না। এই গায়ে বাবা যেদিন খড়ের বাড়ি ঘুচিয়ে প্রথম 2 পাকা ঘর কুটুরি তুললেন, সেদিন আনন্দে ওই ভিটে মাটির মুখে লেখা আছে, বংশের প্রথম কোঠা ঘর। কত কষ্টের, কত আনন্দের জিনিস। ওই ভিটেতে আমার প্রথম স্ত্রী, তোমাদের বড় ঠাকুমা। এই সময় অরুণের ভাই তরুণ আসিয়া ডাকিল, দাদা ওপরে যাও, টেলিফোনে কে ডাকছে। 1350 সাল। স্বর্গত সুকুমার চৌধুরীর গ্রামের ভিটা বন জঙ্গলে ঢাকিয়া গিয়াছে। দোতলায় কোঠার দেওয়ালে বড় বড় ডুমুর অশোক্তর বৃক্ষ। লোকে বলে ডাক্তারদের ভিটায় দিনে মানে বাঘ লুকাইয়া থাকিতে পারে। গত 8 বৎসর এই ভিটায় পুত্র নাতিরা কেহই আসে নাই। জানলা দরজার অনেকগুলো লোকে খুলিয়া লইয়া গিয়াছে।
স্বর্গত কালীপদ চৌধুরীর তৈরি প্রথম আমলের সেই একতলা বাড়ির ছাদ কয়েক বছর বর্ষার জল খাইয়া ধসিয়া পড়িয়া গিয়াছে। জীর্ণ দেওয়াল দাঁড়াইয়া আছে মাত্র। সাপের ভয়ে আজকাল ডাক্তারের ভিটার ত্রিসীমানা কেউ মারায় না। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। নমস্কার।